যে টপিকটা নিয়ে মূলত আলোচনা করা হবে সেটা হলো নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদ। তোমরা জানো বোটানির অনেক একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, অর্থাৎ এখান থেকে এমসিকিউ তৈরি করাটা অনেক সহজ এবং এমসিকিউটা আসেও এখান থেকে। তো এই নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদ থেকে তোমাদের একাডেমিক প্লাস অ্যাডমিশন দুই ক্ষেত্রে এমসিকিউ আসতে দেখা যায়, আর একাডেমিকে তো রিটেন আসতে দেখাই যায়। তো সব মিলিয়ে চেষ্টা করব এমসিকিউ প্লাস রিটেন দুইটা একটু কভার করার। তো দেরি না করে আমরা শুরু করি। আজকে যেহেতু আমাদের নগ্নবীজী আবৃতবীজী, আমাদের আশেপাশের পরিচিত উদ্ভিদগুলো নিয়ে আমরা কিন্তু আজকে পড়ালেখা করব, বুঝতে পারছো? তো এখানে দেখো আমাদের নগ্নবীজী, তার মানে নগ্ন এবং বীজ দুইটা থেকে যদি আমরা ভাঙি, নগ্ন এবং বীজ, অর্থাৎ বোঝা যাচ্ছে যে উদ্ভিদের বীজটা নগ্ন অবস্থায় থাকবে তাদেরকে বলা হবে নগ্নবীজী উদ্ভিদ। তাহলে নগ্নবীজী অর্থাৎ কি নগ্ন থাকবে বীজ, তাহলে যেসব উদ্ভিদের বীজটা নগ্ন অবস্থায় থাকবে তাদেরকে বলা হবে নগ্নবীজী উদ্ভিদ। এবং এই নগ্নবীজী উদ্ভিদটা ইংরেজি হলো জিমনোস্পাম। তো এই জিমনোস্পাম কথাটা সর্বপ্রথম দেখা যায় একটা বিজ্ঞানীর একটা বিজ্ঞানীর বইয়েই মানে এই ওয়ার্ডটা দেখা যায় সর্বপ্রথম, এবং সেই বিজ্ঞানীকে তোমাদের বলা হয় উদ্ভিদ বিজ্ঞানের জনক। এখন তোমরা আমারে বলো উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? হ্যাঁ, তো ধন্যবাদ। তো উদ্ভিদ বিজ্ঞানের জনক হলো থিওফ্রাস্টাস, এবং এই থিওফ্রাস্টাসের একটা বই ছিল, সেই বইটার নাম হলো ইনকুয়ারি ইনটু প্লান্টস। থিওফ্রাস্টাসের একটা বই ছিল, আচ্ছা আমি একটু পরিবর্তন আনি। থিওফ্রাস্টাসের একটা বই ছিল, দেখো, ইনকুয়ারি ইনটু প্লান্টস। তো এই বইয়ে সর্বপ্রথম কি হয়, জিমনোস্পাম কথাটি দেখা যায়। আচ্ছা তোমরা কি এই কালার করলেও কি লেখাটা পড়তে পারছো? জি ভাই। আচ্ছা ঠিক আছে। তো আমি ভাবলাম না দাগিয়ে এরকম কালার করে করে পড়াই, তাহলে তোমাদের লাইনগুলোকে ফোকাসে তুলে দিতে পারবো। তো এই ইনকুয়ারি ইনটু প্লান্টসের আর একটা নাম আছে, সেটা হলো হিস্টোরিয়া প্লান্টারাম। হিস্টোরিয়া প্লান্টারাম বা ইনকুয়ারি ইনটু প্লান্টস, দুইটাই ওই থিওফ্রাস্টাসের লেখা, এবং এই বইয়ে দেখা যায় সর্বপ্রথম জিমনোস্পাম কথাটি দেখা যায়। এবং এই অর্থাৎ আর এই জিমনোস্পাম সর্বত্র এই ব্যাখ্যা ব্যবহার করেন সর্বপ্রথম উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস, এটুকুই। তো এরপরে আরও একটা জিনিস দেখো, নগ্নবীজী উদ্ভিদের আর এক নাম হলো ব্যক্তবীজী উদ্ভিদ, আর আবৃতবীজী উদ্ভিদের আর এক নাম হলো গুপ্তবীজী উদ্ভিদ। আবৃত মানে কি আবরণ থাকবে, আর বীজ অর্থাৎ যে বীজটা আবরণ দ্বারা ঢাকা থাকবে। আর গুপ্তবীজী, গুপ্ত মানে কি লুকানো থাকা, তাহলে বীজের মধ্যে হ্যাঁ বীজটা থাকবে একটা আবরণ দ্বারা লুকানো থাকবে, এই কারণে বলা হচ্ছে গুপ্তবীজী বা আবৃতবীজী। আর এই সাইডে হলো ব্যক্তবীজী বা নগ্নবীজী। আচ্ছা, তো এরপরে অনেক অনেক একটা গুরুত্বপূর্ণ কথা আছে, তার আগে আমি একটু বলে নেই। নগ্নবীজী উদ্ভিদের এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, অর্থাৎ এই সংজ্ঞাটা তোমাদের যেভাবে লিখতে হবে সেটা হলো যেসব উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না, গর্ভাশয় না থাকলে ফল উৎপন্ন হয় না, এবং বীজ নগ্ন অবস্থায় জন্মে, তাদেরকে বলা হয় নগ্নবীজী উদ্ভিদ। তোমাদের জানা থাকার কথা, অর্থাৎ গর্ভাশয় থেকে কিন্তু ফল উৎপন্ন হয়। তোমাদের যদি এটা দশম অধ্যায়ে আছে, গর্ভাশয় থেকে উৎপন্ন হয় কি ফল, গর্ভাশয় থেকে উৎপন্ন হয় ফল, আর ডিম্বক থেকে উৎপন্ন হয় হলো বীজ। গর্ভাশয় থেকে উৎপন্ন হবে ফল এবং ডিম্বক থেকে উৎপন্ন হবে বীজ। তো দেখো, যেখানে গর্ভাশয় থাকবে না সেখানে নিশ্চয়ই ফল হবে না, অর্থাৎ যেখানে অর্থাৎ যেসব ফুলের গর্ভাশয় থাকবে না, গর্ভাশয় থাকলে কিন্তু ফলও উৎপন্ন হবে না। এখন তোমরা যেরকম এই আমের দিকে যদি লক্ষ্য করো, এর কিন্তু এই যে ভিতরে এই আটিটা কিন্তু একটা ফল, আর তার চারপাশে কিন্তু একটা আবরণ আছে। হ্যাঁ, তো এই আবরণটাকে ঢেকে থাকার কারণে অর্থাৎ একটা ফলের মধ্যে বীজ আছে, অর্থাৎ এই কারণে এটা হলো ব্যক্তবীজী বা আবৃতবীজী উদ্ভিদ। কিন্তু যেসব উদ্ভিদের ফলটা দেখা যায় গর্ভাশয় থাকে না, ফলে ফলও উৎপন্ন হয় না, এবং ফল উৎপন্ন হওয়ার পরে উৎপন্ন যদি না হয়, অর্থাৎ এইখানে যদি আমের এই শ্বাসটা তৈরি না হতো, তাহলে কি এই ফলটা নগ্ন অবস্থায় থাকতো, মানে বীজটা নগ্ন অবস্থায় থাকতো। তাহলে এ ধরনের এই যেসব উদ্ভিদের এই বীজটা নগ্ন অবস্থায় থাকবে তাদেরকে বলা হবে নগ্নবীজী উদ্ভিদ। আচ্ছা, তো এরপরে একটা কথা দেখো, বলা আছে বাংলাদেশে প্রায় 4000 ধরনের আবৃতবীজী উদ্ভিদ রয়েছে এবং মাত্র 5 প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ রয়েছে। তাহলে নগ্নবীজী উদ্ভিদ বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মে কত প্রকার? 5 প্রকার। আর এটা কিন্তু তোমাদের একবার মেডিকেলে আসছে যে বাংলাদেশে প্রাকৃতিকভাবে কত প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ জন্মে, অর্থাৎ 5 প্রজাতির। অর্থাৎ প্রাকৃতিকভাবে জন্মে, অর্থাৎ প আছে দেখো প্রাকৃতিকভাবে, আর 5-এর দেখো প আছে, তাহলে প্রাকৃতিকভাবে বাংলাদেশে নগ্নবীজী উদ্ভিদ জন্মে কতটি? 5 প্রকার। তাহলে 5 প্রকারের উদ্ভিদ
প্রাকৃতিকভাবে বাংলাদেশে জন্মে। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে একটা কথা বলা আছে, দেখো এই যে 5 প্রজাতির মানে নগ্নবীজ উদ্ভিদ বাংলাদেশে জন্মে, তো সেই 5 প্রজাতির উদ্ভিদ আমরা একটু একটু করে দুই একটা করে জানবো, সমস্যা নাই। তো প্রথমেই দেখো, প্রথমেই একটা দেওয়া আছে, এর মধ্যে একটা প্রজাতি হলো সাইকাস পেকট্রিনাটা। অর্থাৎ বাংলাদেশে যে 5 প্রজাতির নগ্নবীজ উদ্ভিদ জন্মে তার মধ্যে একটা প্রকার হলো সাইকাস পেকট্রিনাটা। পেকট্রিনাটা, হ্যাঁ, সাইকাস পেকট্রিনাটা। তো সাইকাস পেকট্রিনাটা কোথায় জন্মে? বাড়িয়া চট্টগ্রামের বাড়িয়াডালা পাহাড়ি এলাকায় জন্মে। তো এটা তোমাদের কোথায় জন্মে এটা পড়া না পড়লেও চলবে, শুধু এটুকু জানো চট্টগ্রামে জন্মে সাইকাস পেকট্রিনাটা। আর আরেকটা আছে দেখো, আরেকটা আছে অর্থাৎ আরেকটা আছে দেখো পোডোকার্পাস নেরিফোলিয়াস। হ্যাঁ, পোডোকার্পাস নেরিফোলিয়াস। এই পোডোকার্পাস নেরিফোলিয়াস বাংলাদেশে বাঁশপাতা নামে পরিচিত। এখন তোমার যদি বলা হয় কোন সাইকাস বাঁশপাতা নামে পরিচিত, তাহলে কিন্তু তোমার বলতে হবে এই যে পোডোকার্পাস নেরিফোলিয়াস, বুঝতে পারছো? তাহলে এই পোডোকার্পাস নেরিফোলিয়াস এটা হলো বাঁশপাতা নামে পরিচিত। তো দেখো বাঁশপাতা, পাতার যে প আছে দেখো, এটাও কিন্তু শুরু হয়েছে প দিয়ে, মানে পি দিয়ে। তাহলে পোডোকার্পাস নেরিফোলিয়াস বাংলাদেশে বাঁশপাতা নামে পরিচিত। আচ্ছা, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে। এরপরে দেখো, এরপরে একটা উদ্ভিদ আছে নগ্নবীজি উদ্ভিদ, সেই উদ্ভিদের নাম হলো নিটাম। এই দেখো এই নিটাম হলো ব্যতিক্রমধর্মী একটা নগ্নবীজি উদ্ভিদ। কি ব্যতিক্রম আছে আমরা পরবর্তীতে পড়বো, সমস্যা নাই। এই নিটামের বাংলাদেশে দেখা যায় 2 থেকে 3টা প্রজাতি পাওয়া যায়। সেই 3টা প্রজাতির মধ্যে দেখো এই নিটাম মন্টেনাম, এই নিটাম মন্টেনাম একটা, নিটাম অবলনগাম একটা, আর নিটাম ল্যাটিফোলিয়াম একটা। 3টা নিটামের প্রজাতিটা পাওয়া যায়। তোমরা এতটা না মনে রাখতে পারো, শুধু এটুকু মনে রাখবা নিটামের 2 থেকে 3টা প্রজাতি পাওয়া যায়, দ্যাটস এনাফ। আচ্ছা, এর পাশাপাশি বাংলাদেশে তো 5 প্রজাতির নগ্নবীজি উদ্ভিদ পাওয়া যায়। তবে বাংলাদেশে আবার নগ্নবীজি উদ্ভিদের 73টা মানে 83টা গণ আর 721টা প্রজাতির সন্ধান পাওয়া যায়। এটা মনে রাখা মানে মনে রাখতে না পারলে দরকার নাই। আমার কথা হলো তোমাদের এই পেজ থেকে কোনটা ইম্পর্টেন্ট একটু বলি। এই যে উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস কোন গ্রন্থের মধ্যে জিমনোস্পার্ম কথাটি উল্লেখ করছে, এই একটা। আর এই যে 5 প্রজাতির একটা, আর একটা হলো এই বাঁশপাতা নামে কোনটা পরিচিত। এই 3টা প্রশ্ন এখান থেকে আসার মতো। আর যদি আর একটা চাও তাহলে সেটা হলো নিটামের 2 থেকে 3টা প্রজাতি পাওয়া যায়, দ্যাটস এনাফ। তোমাদের কিন্তু খুব পড়তে হবে এমন না। তোমরা মেডিকেল ওরিয়েন্টেড যখন পড়বা দেখুন বা অনেক পড়া কম, বা তোমরা যদি এমসিকিউর জন্য পড়তে চাও পড়া অনেক কম, কিন্তু তোমাদের রিটেন বা বেসিক ক্লিয়ার করার জন্য একটু পড়া বেশি করতে হয়, এছাড়া কিছুই না। তো দেখো এখন বর্তমানে যে জীবন্ত নগ্নবীজি উদ্ভিদগুলো আছে, হ্যাঁ, এই নগ্নবীজি উদ্ভিদগুলো 4টা বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত করছে। 4টা বিভাগ দেখো এখানে, 4টা বিভাগের নাম দেওয়া আছে, অর্থাৎ জিঙ্গোফাইটা, সাইকাডোফাইটা, নিটোফাইটা আর কনিফেরোফাইটা। তো এই যে 4টা বিভাগ পাওয়া যায়, এই 4টা বিভাগের মধ্যে 2টার হলো ফ্লাজেলা আছে আর 2টার হলো ফ্লাজেলা নেই। তো কোন 2টার ফ্লাজেলা আছে, কোন 2টার নেই? এখন ফ্লাজেলা আছে 2টার, মনে রাখবে এই জিঙ্গোফাইটা আর সাইকাডোফাইটা। এই প্রথম 2টার হলো ফ্লাজেলা আছে, বুঝতে পারছো? এদের হলো ফ্লাজেলা আছে, অর্থাৎ এই 2 বিভাগের যেসব উদ্ভিদ হবে তাদের ক্ষেত্রে দেখা যাবে ফ্লাজেলা আছে। এখন ফ্লাজেলা জিনিসটা কি তোমরা জানো? ফ্লাজেলা বলতে বোঝাচ্ছি কিন্তু শুক্রাণুতে ফ্লাজেলা থাকবে। তোমরা যদি শুক্রাণুর গঠনটা দেখে থাকো তাহলে শুক্রাণুটা এরকম মাথা থাকে আর শেষের দিকে একটা সরু লেজ থাকে। এই যে লেজ থাকে সরু, এই লেজটাকে বলা হচ্ছে ফ্লাজেলা। অর্থাৎ এই যে 2টা বিভাগ বললাম, এই জিঙ্গোফাইটা আর সাইকাডোফাইটা, এই প্রথম 2টা বিভাগের মধ্যে উদ্ভিদের শুক্রাণুতে ফ্লাজেলা পাওয়া যায়। এবং পরবর্তীতে যে 2টা আছে, নিটোফাইটা আর কনিফেরোফাইটা, এই 2টাতে ফ্লাজেলা নাই। আচ্ছা, ক্লিয়ার? এফএজের মধ্যে কারো কোনো সমস্যা আছে? স্যার, কারো কোনো সমস্যা আছে বলো? না ভাইয়া। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করবা, সমস্যা নাই, নির্ভয় করবা, আমি তো তোমাদের বকি এমন না। আচ্ছা, তো একটা দেখো এখন এরপরে আসি। এরপরে দেখো আমি ওপরে একটা বাইরের বই থেকে তথ্য কালেক্ট করা, দেখো পৃথিবীতে সবচেয়ে ক্ষুদ্রতম উদ্ভিদ হলো জ্যামিয়া পিগমিয়া। এই উদ্ভিদটা হলো পৃথিবীতে সবচেয়ে ক্ষুদ্রতম একটা উদ্ভিদ। তো এরপরে দেখো, এরপরে কিছু কিছু কথা তোমাদের বলা হয়ে গেছে। এর মধ্যে আরও একটা ইম্পর্টেন্ট কথা বলে দেই যেটা আসার মতো, সেটা হলো এইখানে দেখো জিঙ্গো বিলোবা, এটা হলো জীবন্ত ফসিল। তাহলে জিঙ্কো বিলোবা জীবন্ত ফসিল।
এই নামটা কিন্তু তোমাদের অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ জীবন্ত ফসিল বলতে কি বোঝায়? এখন তোমরা যদি বলো জীবন্ত ফসিল বলতে কি বোঝায়, তো জীবন্ত ফসিল ফসিল বলতে যদি আমার বলতে হয় তাহলে দেখো, বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য যদি অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিল সম্বন্ধ হয়, তাহলে আরেকটু বলি, বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অর্থাৎ বর্তমানে বেঁচে আছে এমন একটা কোনো জীবের বৈশিষ্ট্য যদি অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের সাথে মিল সম্পন্ন হয়, অর্থাৎ কি অতীতকালে একটা উদ্ভিদ বেঁচে ছিল, বুঝতে পারছো? তো অতীতকালে ওই উদ্ভিদটা বেঁচে ছিল, ওই উদ্ভিদটা দেখতে যেরকম তার বৈশিষ্ট্যগুলো যেরকম ছিল, এখন তুমি বর্তমানে একটা উদ্ভিদ দেখছো তার বৈশিষ্ট্যগুলো সেম, কিন্তু সেই উদ্ভিদ কিন্তু না, কিন্তু ওই ওই যে অতীতের উদ্ভিদ তার সাথে মিল সম্পন্ন। তাহলে এই যে বর্তমানে যে উদ্ভিদটা আছে এটাকে বলা হয় জীবন্ত ফসিল বা জীবন্ত জীবাশ্মও বলা হয় অনেক সময়। অর্থাৎ জীবন্ত ফসিলের বাংলাটাই আর কি জীবন্ত জীবাশ্ম। তো এই জিঙ্গো বিলোবা এমন একটা জীবন্ত জীবাশ্ম, মাথায় রাখবা। আর এরপরে আরও একটা জীবন্ত জীবাশ্ম পাবো আমরা, সেটা হলো সাইকাস। সাইকাস নিয়ে আমরা পরবর্তীতে পড়বো। অর্থাৎ সাইকাস আর এই সাইকাস একটা জীবন্ত জীবাশ্ম, আর এই জিঙ্গো বিলোবা, এই দুটো জীবন্ত জীবাশ্ম এই অধ্যায়ে আছে। তোমরা কিন্তু একেবারে ঠোঁটস্থ হয়ে যাবে এই দুইটা। তো এরপরে কোনটা শুক্রাণুযুক্ত বলে দিছি। এরপরে দেখো, এরপরে একটা কথা আছে, পৃথিবীতে সবচেয়ে উঁচু বৃক্ষ কি? সিকুয়া জাইগান্টিকা বা সিকুয়া সাম্পাইভাইরেন্স। সিকুয়া জাইগান্টিকা বা ভাইয়া সিকুয়া। কিন্তু মানে শর্ট সিলেবাসে এই অধ্যায়ের মানে সব টপিক নাই, মানে কিছু কিছু বাদ আছে। আচ্ছা, শর্ট সিলেবাস দেখলে কিন্তু সবচেয়ে মানে সব অধ্যায়ে ওরকম আছে। এখন আমি কি ওইরকম প্রত্যেকটা টপিক দেখতে দেখতে যাবো? এখন এমন একটা হলো, ধরো এদিকের একটা অধ্যায়ের সাথে মানে একটা টপিক আছে, যে টপিকটা না বুঝলে তোমার শর্ট সিলেবাসে যে টপিকটা আছে সেটা তুমি বুঝবা না, তখন আমি কি করব? তখন কি আমি আবার এই পুরনো যে টপিকটা বুঝছো না ওই টপিক নিয়ে আলোচনা শুরু করব? তাহলে তো সেই একই কথা দাঁড়ায়। এই কারণে কিন্তু আমি চেষ্টা করছি যে অধ্যায় ধরবো সে অধ্যায় শেষ করে দেবো। তাহলে কি হবে, এরপরে যখন তোমরা মেডিকেলে পরীক্ষা দিতে যাবা তখন কিন্তু যে শর্ট সিলেবাস থাকবে কিনা তারও কিন্তু গ্যারান্টি নাই। এখন যেরকম তোমাদের যে টপিক ওয়াইজ ভাগ করে করে দিচ্ছে, মেডিকেলের টিচাররা কিন্তু ওরকম টপিক ওয়াইজ ভাগ ভাগ করে কিন্তু কোশ্চেন করার মতো না। ওখানে দিলে হয় তোমাদের একটা অধ্যায় সম্পূর্ণ দিয়ে দেবে বা একটা অধ্যায় বাদ দিয়ে দেবে, যদি বাদ দেওয়ার চিন্তা কম যদিও। তো এই কারণে কিন্তু আমি সব করাচ্ছি, কারণ আমি তো চাই না এখন ভেঙে ভেঙে করলাম, আর যখন মেডিকেলের দিবে তখন আবার দেখা হলো ভেঙে ভেঙে না করে আবার তখন আবার একটু একটু করে ভেঙে ভেঙে করতে হলো। আমি এরকম চাচ্ছি না, এই কারণে আমি চাচ্ছি সবগুলো করতে। তো তোমাদের কি সবগুলো করতে সমস্যা? না ভাইয়া, না আপনার আমাদের সমস্যা নাই। ফুল সিলেবাস দিব নাকি হাফ সিলেবাস দিব? বুঝলাম না। মানে অ্যাডমিশনে কি মানে পুরা বই থাকবো নাকি হাফ সিলেবাসের উপরেই পরীক্ষা আচ্ছা, নিব? অ্যাডমিশনে আজ অবধি কখনো ফুল মানে শর্ট সিলেবাসে হয় নাই। অ্যাডমিশন জগতে যতবার হয়েছে সব ফুল সিলেবাসে হয়। কিন্তু এখন করোনা পরিস্থিতির কারণে যেহেতু তোমাদের এক সিনিয়র ব্যাচ আটকে আছে, এখন তাদের ক্ষেত্রে কি হচ্ছে সেটা দেখার বিষয়। তাদের ক্ষেত্রে দেখে তারপরে তোমাদের কথাটা হয়। আমাদের শর্ট সিলেবাস ভাইয়া ওরা তো তাও মানে পুরো 2টা বছরই ক্লাস পাইছে, তারপরে অনলাইনে অনেকদিন ক্লাস করাইছে। তার আমাদের তো সেরকম কোনো প্রসেস ছিল না, সেকেন্ড ইয়ারে কোনো ক্লাস তো করতে আচ্ছা, পারিনি, ফার্স্ট ইয়ারেরও তো অনেক ক্লাস করতে পারিনি। এখন সেটা তো 9 মাস ক্লাস সেটা করতে সেটা তো তোমরা বুঝছো, আমরা বুঝছি। সরকার তাহলে কি কিন্তু আমাদের পুরো বই দিবে? সরকার কিন্তু ওটা মাথায় নেয় না। বিষয় হলো কি যে গভর্নমেন্টের দেখা যাবে তোমরা এখান থেকে 5 বছর পরে যাবা, যখন দেখা যাবে তোমরা যে শর্ট শর্ট করে করে পড়ে যাচ্ছ, হ্যাঁ, তোমাদের কিন্তু দক্ষতা কম থেকে যাচ্ছে। ধরে নাও তোমাদের এই শর্ট সিলেবাসের মধ্যে হাড় আছে, হাড়ের অধ্যায় আছে, অর্থাৎ অস্থির অধ্যায় আছে, হাড়ের অধ্যায় আছে, কিন্তু আবার মানে হৃৎপিণ্ডের অর্থাৎ ওই যে হৃৎপিণ্ডর যে রক্তের অধ্যায়টাও আছে। কিন্তু আবার দেখো তোমাদের শর্ট সিলেবাসে বাদ দিয়ে দিচ্ছে ওই যে চোখ কান স্নায়ুতন্ত্র যে অধ্যায়টা ছিল, অধ্যায়টা কিন্তু শর্ট সিলেবাসে দেয়নি। এখন তুমি একটা কথা বোঝো, তুমি যখন মেডিকেল সামনে নিয়ে যাবা বা মেডিকেল অ্যাডমিশন দিবা, এখন তুমি এই হার্ট সম্পর্কে জেনে গেলে, অস্থি সম্পর্কে জেনে গেলে, কিন্তু ওই যে চোখ কান তারপরে স্নায়ু ও সম্পর্কে তোমার ধারণা নাই, তখন তোমার কি অবস্থা হবে বোঝো? তখন কিন্তু তুমি তাহলে বেসিক্যালি তো ভাইয়া আমাদের বেসিক্যালি যেটা হবে, তোমার কিন্তু দক্ষতাটা কম হয়ে গেল। এখন এই দক্ষতা যখন কম হবে, তখন কিন্তু তুমি যখন চাকরির জন্য যাবা বা বিসিএস দিতে যাবা, তখন কিন্তু এই দক্ষতা কমের জন্য কিন্তু তোমরা ধরা খাবা। এখানে তোমার হয়তো উচিত, যেহেতু এখন তোমার হাতে সময় আছে, সবগুলো টপিক অন্তত একবার করে মানে ধারণাটা দেয়া হয়। আমি সবগুলো অধ্যায়ের জন্য পরীক্ষার জন্য পড়বো না, কিন্তু সবগুলো অধ্যায় সম্পর্কে আমার একটু ধারণা থাক, এভাবে রাখা। এটা রাখলে তোমার দুইটাই সুবিধা। একটা, যদি যদি হুট করে তোমার বলে দেয় যে সম্পূর্ণ বই থেকে পরীক্ষা হবে, তাহলে কিন্তু তোমার সব অধ্যায় সম্পর্কে একটা ধারণা থেকে যাবে।
প্লাস যদি বলে যে তো এরপরে যদি শর্ট সিলেবাস দিয়েও দেয় অ্যাডমিশনে, তাহলে ওই যে তোমার ধারণাগুলো আছে পরবর্তীতে যখন আমাদের মতো তোমরা যখন ক্লাস নিবা বা তোমাদের কোচিংয়ে মানে তোমরা তো মেডিকেল বা ভার্সিটি লেভেলে যারা পড়ে তারা বিভিন্ন স্টুডেন্টরা বেশিরভাগ স্টুডেন্টরাই কোচিং করে আর কি, বা কোচিংয়ের সাথে ইনভলভ থাকে। তো তুমি যখন ওই কোচিং করাতে যাবা তখন যদি তুমি একটা অধ্যায় না পারো বা না জ্ঞান থাকে, তখন ওই অধ্যায় পড়াতে গেলে কিন্তু জ্বালা থাকবে। আর এখনকার স্টুডেন্টরা তো কীরকম ক্রিটিক্যাল মাইন্ডের জানো, দেখা গেলো ওরা যদি বুঝতে পারে যে তুমি এই অটো পাসের বেলা বা এই শর্ট সিলেবাসের বেলায় ছিলে আর ওই অধ্যায় তুমি তখন পড়ুনি, তখন কিন্তু ওই অধ্যায় থেকেও তারা কোশ্চেনটা একটু বেশি করবে। হ্যাঁ, তখন এই কারণে কিন্তু তোমরা ধরাশায়ী হবা। এই কারণে তোমাদের আমাদের এরকম প্ল্যান ছিল যে আমরা শর্ট সিলেবাসটা আগে শেষ করে দেবো, দিয়ে তোমাদের যে বাকি অধ্যায়গুলো আছে হয়তো এখন যদি একটা অধ্যায়ের ওপর 3টা ক্লাস বা 2টা ক্লাস রাখি, তখন একটা অধ্যায়ের উপরে একটা ক্লাস বা সর্বোচ্চ হলে 2টা ক্লাস রেখে ওই অধ্যায় সম্পর্কে একটা করে ধারণা দিয়ে দেবো। অধ্যায়টা তোমাদের পরীক্ষায় না থাকলেও একটু করে ধারণা যদি দেওয়া হয়, তাহলে তখন দেখা যাবে যে তোমাদের বেসিকটা দুর্বল থাকবে না। এখন এই যে বর্তমান জগৎ, এই বর্তমান জগতে কিন্তু প্রত্যেক বছর 10,000 করে ডাক্তার বেরোচ্ছে, অর্থাৎ মানে সরকারি মেডিকেলে 4,500 সিট আর ওদিকে বেসরকারিতে 6,000 সিট, অর্থাৎ প্রত্যেক বছর দেখা যায় 10,000 করে ডাক্তার বেরোচ্ছে। তো এই যে 10,000 করে ডাক্তার, সবাইকে চাকরি পাচ্ছে, সবাইকে চাকরির ক্ষেত্রে ঢুকতে পারছে? এরকম কত ডাক্তার আছে যারা একেবারে মানে দিনমজুর খাটার মতো অবস্থা। তো বিষয়টা কিন্তু এরকমই। তো তোমাদের উচিত হবে এখন এই যে আমরা একটা করে অধ্যায় করাচ্ছি, এখানেও আবার শর্ট সিলেবাস করতে গেলে কিন্তু তোমরা ধরা খাবা। একে তো এমনিতেই শর্ট সিলেবাস, তার উপর এটাও করতে গেলে কিন্তু ধরা খাবা। আমরা চাচ্ছি তোমাদের বেসিকটা একটু স্ট্রং করতে। আচ্ছা, আর 10 মিনিট পরে তো আচ্ছা, তাহলে কি আমি ক্লাসটা শুরু করব? তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে বলো। না, শুরু করেন। আচ্ছা, তো পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষের কথা বললাম, একটা কনিফার জাতীয় উদ্ভিদ। তোর উচ্চতা দেওয়া আছে, উচ্চতা না পড়লেও চলবে। আরে একটা কথা, ওটা হলো পৃথিবীর সবচেয়ে উঁচু ছিল, আর এবার পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ। প্রাচীন বৃক্ষ একটা নাম দেওয়া আছে, দেখো। প্রাচীন বৃক্ষ হলো যার বয়স হলো 5,000 বছর, সেটা হলো ব্রিসল কোন পাইন। নামটা দেখো কেমন একটা। তো এটা সবচেয়ে প্রাচীন বৃক্ষ, এর নামটা কি? ব্রিসল কোন পাইন। মাথায় রেখো, ব্রিসল কোন পাইন হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ। আচ্ছা, আর এটা পাওয়া যায় হলো, আচ্ছা আর একটা কথা আছে এখানে দেখো, সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত বিশ্বের বৃহত্তম বায়োম। অবশ্য বায়োমটা তোমাদের এই বোটানির 12 অধ্যায়ে আছে, যদি তোমাদের শর্ট সিলেবাসে নাই। তো বায়োম সম্পর্কে ওখানে থাকলে ডিটেলস আলোচনা করা আছে, অনেক ধরনের বায়োম আছে। ঠিক নাই তো ওসব করতিস কেন তুই? দেখতিস না কারণ বোর্ড দেখা। আচ্ছা, তো যেটা বলছিলাম দেখো, এখানে হলো এই বায়োম সম্পর্কে, অর্থাৎ বৃহত্তম বায়োম না হলো লোনা পানির মানে নোনা পানির বা লোনা পানির বায়োম হলো বৃহত্তম বায়োম। তো বায়োম যেহেতু নাই এখানে আলোচনা করবো না, তাহলে বায়োমের অধ্যায় 12 অধ্যায় যেহেতু সিলেবাস নেই আলোচনা করার লস। তো এখানে এই ক্লাস দিচ্ছি না, লাথি দেবান বলো উঠে। তো দেখো এইখানে, দেখো এখানে এরপরে আছে দেখো, অর্থাৎ আমাদের একটা উদ্ভিদের কথা বলা আছে, এটা এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। একটা কথা আছে দেখো, যেটাতে তোমাদের মানে পরীক্ষায় সবসময় আসতে দেখা যায়, সেটা হলো এই এফিড্রা। এই এফিড্রা থেকে কিন্তু প্রশ্ন মেডিকেলে আসছে, ভার্সিটিতে প্লাস তোমাদের একাডেমিকেও আসে। এই এফিড্রা থেকে কি পাওয়া যায়? শ্বাসকষ্টের ওষুধ পাওয়া যায়, অর্থাৎ এফিড্রিন পাওয়া যায়। তো এই এফিড্রা একটা কি? এই এফিড্রা উদ্ভিদের দিননিষেক ঘটে, অর্থাৎ এফিড্রা উদ্ভিদটা একটা ব্যতিক্রমধর্মী নগ্নবীজী উদ্ভিদ বলা যায়। কারণ এই এফিড্রা তো একটা নগ্নবীজী উদ্ভিদ, অর্থাৎ এর বৈশিষ্ট্যগুলো নগ্নবীজী উদ্ভিদের মতো, কিন্তু একটা বৈশিষ্ট্য ডিফারেন্ট, অর্থাৎ নগ্নবীজী উদ্ভিদে দিননিষেক ঘটে না, কিন্তু এই উদ্ভিদে দেখা যায় দিননিষেক ঘটে। এটাই শুধু একটু ব্যতিক্রম। তো মাথায় রাখবা, যদি বলে তোমার এরকম মানে প্রশ্ন আসবে, নিচের কোন উদ্ভিদে দিননিষেক ঘটে, তো মাথায় রাখবা এফিড্রা। আবার যদি বলে শ্বাসকষ্টের ওষুধ এফিড্রিন তৈরি করা হয় কোনটা থেকে? এফিড্রা থেকে। ক্লিয়ার? এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই বোটানিক্যাল গার্ডেনে কিন্তু এফিড্রা উদ্ভিদ আছে। তোমরা যদি মেডিকেল স্লিপ করলে যদি কেউ ভার্সিটিতে, ঢাকা ভার্সিটিতে চান্স পাও তো দেখতে পারবা। আচ্ছা, তো আরও একটা কথা বলি, এরপরে আছে দেখো লিফ স্কার। এটা হলো নগ্নবীজী উদ্ভিদের ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য। এই লিফ স্কারটা কি? নগ্নবীজী উদ্ভিদের ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য। এখন এই লিফ স্কার জিনিসটা কি? তোমরা সবাই পেঁপে গাছ দেখছো? এর মধ্যে কি কেউ পেঁপে গাছ দেখছো? হায় রে কপাল, কেউ পেঁপে গাছ দেখেনি?
আচ্ছা, তোমরা কি পেঁপে কেউ খাইছো তাই শুনি আগে? ভাই আমার সামনে একটা আছে, পাত ছেড়ে দেখাবো? তো কথা বলছো না কেন? আমি এতক্ষণ ধরে শুনছি। এখন ওই পেঁপে গাছ যেহেতু তোমার সামনে আছে, তোমার এই পড়াটা ভাই, একটু ইজি হয়ে ডিস্টার্ব যাবে। ছিল, শুনতে তোমার ওই পাচ্ছিলাম না। পেঁপে গাছের ক্ষেত্রে দেখো, পেঁপে গাছের যখন যে পাতাটা পড়ে যায়, ওই পাতাটা পড়ে যাওয়ার পরে কি ওই গাছের একটা দাগ থেকে যায় না? খেয়াল করে দেখো তো, পেঁপে গাছের পাতাটা যখন পড়ে যায় তখন ওই যে হ্যাঁ, একটা গোল দাগ থেকে যায়। হ্যাঁ, গোল দাগ থেকে যায়। ওই যে দাগটা থেকে যাচ্ছে, ওই দাগ থেকে বলা হচ্ছে কি, এই যে লিফ স্কার। অর্থাৎ কোনো উদ্ভিদের কাণ্ডে বিশেষ চিহ্ন থেকে যাওয়া, অর্থাৎ পাতা যদি ঝরে পড়ে তখন ওই যে নগ্নবীজি উদ্ভিদে যে বিশেষ চিহ্নটা থেকে যায়, পাতা ঝরে যাওয়ার পরে ওইখানে যে বিশেষ চিহ্নটা থেকে যায়, ওই চিহ্নটার নাম হলো লিফ স্কার। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, তুমি ছবি তুলে গ্রুপে দিবা, সবাই একটু দেখার সুযোগ হোক। কি আর বলবো, এছাড়া কিছু বলার নাই। আচ্ছা, তো আচ্ছা, এরপরে, আচ্ছা এরপরে দেখো, এরপরে আছে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। আচ্ছা, তোমরা 1 মিনিট ওয়েট করো, দেখি এই অধ্যায়ের কোন পর্যন্ত আজকে ক্লাস হওয়ার কথা। ঠিক, আজকে আমরা 240 পেজ পর্যন্ত পড়বো, তো সেক্ষেত্রে আমাদের হাতে এখনো 10 পেজ বাকি। আচ্ছা, তো দেখি, অর্থাৎ তোমাদের মানে প্রশ্ন যেহেতু তৈরি করা হয়ে গেছে অলরেডি, তো সে কারণে আমি দেখছিলাম আর কি কোন পর্যন্ত পড়া। আর আজকে ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করবে ইনশাল্লাহ কালকে তারা 30 পাবে, মানে 30-এ 30 পাবে। কি পাওয়া সম্ভব তো নাকি? তোমাদের ইনশাআল্লাহ। তোমাদের জুনিয়র ব্যাচের স্টুডেন্টরা কিন্তু সবসময় 30 পাচ্ছে কেউ না কেউ, কিন্তু তোমরা কিন্তু কেউ 30 পাচ্ছ না, মানে ফুল মার্ক পাচ্ছ না। অর্থাৎ আমাদের যে ফুল মার্কটা দেওয়া হচ্ছে, ফুল মার্কটা কিন্তু পাচ্ছ না। তো আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করো, এবং বাসায় যেটা যখন পড়বা দেখবা ইনশাল্লাহ তোমাদের ফুল মার্ক এসে যাবে। তো দেখো, আমরা এবার পড়ি একটু একটু করে। এরপরে আছে দেখো নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা তো একটা নগ্নবীজি উদ্ভিদ দেখলাম, এখন এই নগ্নবীজি উদ্ভিদগুলো সব এক জায়গায় করে এদের একটা বৈশিষ্ট্য আছে। আচ্ছা, কি পাকে ঠিক আছে? লাথি দাও, দৌড়ি দৌড়ি ঢুকতে যাচ্ছে। তো এই নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে দেখো, নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখো, প্রথমে আছে দেখো বহুবর্ষজীবী চিরসবুজ স্পোরোফাইট অসম রেণু পশু। তো এই স্পোরোফাইট অসম রেণু পশু বলতে বোঝাচ্ছে এদের মানে এদের যে জনন কোষটা থাকে, অর্থাৎ যেটার মধ্যে জনন কোষ জনন সম্পন্ন করে, বা উদ্ভিদ তোমরা জানো উদ্ভিদ হ্যাপ্লয়েড হয়, ডিপ্লয়েড হয়। তো হ্যাপ্লয়েড যারা হয় তাদের ক্ষেত্রে হলো গ্যামিটোসাইট বলা হয়, আর যারা ডিপ্লয়েড হয় তাদের ক্ষেত্রে বলা হয় স্পোরোফাইট। এবং স্পোরোফাইট অসমরেণুপোষী বলতে বোঝানো হচ্ছে, অর্থাৎ একটা এদের যে শুক্রাণু আর ডিম্বাণু থাকবে, দুইটা আকার আকৃতিতে ভিন্ন হবে। অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় ডিম্বাণুটা বড় হয় এবং নিশ্চল হয়, আর শুক্রাণুটা ছোট হয় এবং সচল হয়। তো এরপরে এরপরে একটা আচ্ছা, এটা তো বলাই আছে পরবর্তীতে, যে মাইক্রোস্পোর আর মেগাস্পোর তৈরি করে। অর্থাৎ মাইক্রো কথাটার অর্থ ছোট, তোমরা জানো, আর মেগা কথাটার অর্থ হলো বড়। তো মাইক্রো হলো পুং, আর মেগা হলো স্টেরিওস্পোর। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে বলছে দেখো রেণুপত্র অর্থাৎ স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবিষ্ট হয়ে স্ট্রোবিলাস বা কোন তৈরি করে। এখন এটা যদি তোমাদের দেখাতে হয় তাহলে আমার একটু চিত্রতে যেতে হয়, 2-3 পেজ পরে একটা চিত্র আছে। অর্থাৎ এই যে দেখো স্পোরোফাইটগুলো কোন আকৃতির তৈরি করছে। অর্থাৎ এখানে বলছে দেখো রেণুপত্র বা স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবিষ্ট হয়ে একটা কোন আকৃতির গঠন তৈরি করে। অর্থাৎ এক্ষেত্রে স্ত্রী রেণুপত্র, এটাকে বলা হয় অ্যাপোফাইসিস। আচ্ছা, এইখানে চিত্রটা নাই যদিও, চিত্রটা আমি দেখছিলাম কোথায় যেন, রেণুপত্র তৈরি করে আছে এই চিত্রটা। আমার সে তোমাদের বইয়ে একটা কালারফুল পিকচার আছে দেখো, ওইখানে দেখলেই বুঝতে পারবা। সে কালারফুল পিকচারটা আমি ছবি তোলা হয়নি। আচ্ছা, যাক, সমস্যা না, তোমরা বই দেখিনি। অর্থাৎ এক্ষেত্রে হলো স্টোবিলাস বা কোন আকৃতি তৈরি করে। অর্থাৎ এদের যে স্পোরোফিলগুলো থাকে, হ্যাঁ, স্পোরোফিলগুলো এটা কিন্তু স্ত্রী রেণুপত্রে থাকবে, বুঝতে পারছো? স্ত্রী রেণুপত্রে স্টোবিলাস বা কোন তৈরি করে। এটা পুং স্টোবিলাস কোন তৈরি, মানে স্ত্রী স্টোবিলাস তৈরি করে না, পুং স্টোবিলাসটা তৈরি করে। অর্থাৎ এদের এই পুরুষটার যে আকৃতি সেটা দেখা যায় এরকম, কি এরকম একটু কোন আকৃতির হয়, এরকম একটু কোন আকৃতির হয়, বুঝতে পারছো? এর ভিতরে স্পোরোফিলগুলো থাকে। তোমাদের কালারফুল পিকচারে এরকম একটা চিত্র দেওয়া আছে দেখো। অর্থাৎ সাইকাসের পুরুষ কোন,
বলে লেখা আছে দেখো, অর্থাৎ এরকম কোন আকৃতির একটা স্ট্রোবিলাস গঠন করে। তোমাদের কালারফুল পিকচারে ছবিতে আছে 2 পেজ পরে। আচ্ছা, তো এরপরে একটা দেখো, তাহলে এই উদ্ভিদের প্রজাতিগুলো তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো, মানে ছবিতে মানে প্রজাতির নামটা লিখে আছে গুগলে সার্চ দিলেই তোমাদের ছবি এসে যাবে অনেকগুলো। আচ্ছা, তো দেখো এরপরে বলা হচ্ছে, দেখো বলা হচ্ছে যে এদের ক্ষেত্রে কি হয়, গর্ভাশয় তৈরি হয় না। অর্থাৎ গর্ভাশয় কিন্তু স্ত্রী রেণুটা তৈরি করে, অর্থাৎ স্ত্রী রেণুর ভেতরে কোনো গর্ভাশয় তৈরি হয় না। আর এই গর্ভাশয় যদি তৈরি না হয় তাহলে সেখানে তো গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ডু এগুলো তো থাকার প্রয়োজনই আসে না। এরপরে দেখো, এরপরে এদের যেহেতু গর্ভাশয় নাই, গর্ভদণ্ড নাই, গর্ভমুণ্ডু নাই, তো এ কারণে এদের পরাগায়নকালে যে পরাগরেণুটা আসে সেটা হলো ডিম্বক রন্ধ্রের মধ্যে ছেড়ে দেয়, অর্থাৎ ডিম্বক রন্ধ্রে পতিত হয়। অর্থাৎ এরা তো মূলত বায়ুর মাধ্যমে পরাগায়ন করে। এখন এদের যেহেতু গর্ভশয়, গর্ভমুণ্ডু, গর্ভদণ্ড এগুলো নাই, এ কারণে ওই যে বাতাসের মাধ্যমে ওই পুংরেণুপত্রটা উড়ে এসে কোথায় পড়ে, এই স্ত্রী রেণুপত্রের ডিম্বক রন্ধ্রে পতিত হয়। তো এরপরে দেখো, এরপরে বলছে ডিম্বক মেগাস্প্রোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে। অর্থাৎ এই মেগাস্প্রোফিল বলতে বোঝানো হচ্ছে কিন্তু স্ত্রী রেণুপত্র। অর্থাৎ তোমাদের আগে বলছি মাইক্রো স্পোর্টটা ছিল হলো পুং রেণুপত্র, আর মেগাটা ছিল স্ত্রী। অর্থাৎ মেগাটা যেহেতু মানে স্ত্রী রেণুপত্রটা বড় হবে, তো এই যে ডিম্বকটা থাকবে, এই ডিম্বকটা কিন্তু স্ত্রী রেণুপত্র অর্থাৎ মেগাস্প্রোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকবে, কারণ এটা যেহেতু নগ্নবীজী উদ্ভিদ, এ কারণে। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে বলছে এখানে যেহেতু গর্ভাশয় সৃষ্টি হয় না, তাহলে এখানে কোনো ফলও সৃষ্টি হবে না। বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমরা মানে মুখস্থ করা লাগবে না, তোমরা যদি একটু বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু অনেক বৈশিষ্ট্য তৈরি করতে পারবে তোমরা। এরপরে দেখো, এরপরে যেহেতু ফল সৃষ্টি হয় না, তাহলে বীজটা কি নগ্ন অবস্থায় থাকবে। দেখো, এই বৈশিষ্ট্যগুলো লেখা কিন্তু অনেক সহজ, তোমাদের রিটেনে আসলে কিন্তু বৈশিষ্ট্যগুলো লেখা অনেক সহজ। এরপরে দেখো, এরপরে বলছে নগ্নবীজ উদ্ভিদের দিনিষে ঘটে না, ব্যতিক্রম এপিড্রা। তার মানে এপিড্রাও একটা নগ্নবীজী উদ্ভিদ, যেটাতে কি হয়, দিনিষে ঘটতে দেখা যায়, এটা তোমাদের আগেই পড়ে ফেলছি। আচ্ছা, তো এরপরে মাথায় রাখবা এদের শ্বাসটা হয় হ্যাপ্লয়েড। যেহেতু নগ্নবীজী উদ্ভিদ, তাহলে এদের শ্বাসটা অবশ্যই হবে হ্যাপ্লয়েড। আর এই শ্বাসটা তো হ্যাপ্লয়েড হলো, হ্যাপ্লয়েড শ্বাস হবে। এখন এই হ্যাপ্লয়েড শ্বাসটা কখন তৈরি হবে, নিষেকের পূর্বে সৃষ্টি হয়। কারণ নিষেক হলে তো কি হয়, একটা পুং রেণুপত্র একটা স্ত্রী রেণুপত্র মিলিত হয়ে তো জাইগোট গঠন করে, তারপরে তো নিষেক ঘটে। তো ওই নিষেকটা যদি ঘটে যায় তাহলে তো সেটা হলো ডিপ্লয়েড হয়ে যাবে। এ কারণে এক্ষেত্রে যে শ্বাসটা তৈরি হয় সেটা নিষেকের পূর্বে তৈরি হয়, অর্থাৎ হ্যাপ্লয়েড হয়। এদের শ্বাসটা হয় এন। আর যেগুলো হলো এরপরে আছে আবৃতবীজী উদ্ভিদ, তাদের শ্বাসটা হয় হলো 3N। তো সেটা পড়াবো কীভাবে 3N হচ্ছে, সেটাও দেখাবো ইনশাল্লাহ, সমস্যা নাই। তো এরপরে দেখো, এরপরে বলছে এদের জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল কোষ থাকে না, কিন্তু ব্যতিক্রম হলো নিটাম। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে নিটাম যে প্রজাতি, সেই নিটাম প্রজাতিতে জাইলেম টিস্যুতে ভেসেল কোষ কিন্তু থাকে। অর্থাৎ নিটাম প্রজাতিতে যা কিন্তু ভেসেল কোষটা থাকে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলছে ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। এখন তোমরা এই জাইলেম টিস্যুতে ভেসেল কোষ থাকে না আর ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না, এটা কীভাবে মনে রাখতে পারো, সঙ্গী ফেলে ভেসে যায় না, এটা দিয়ে মনে রাখতে পারো। সঙ্গী দিয়ে মনে রাখবা সঙ্গী কোষ, ফেলে দিয়ে মনে রাখবা অর্থাৎ ফ্লোয়েম, তাহলে ফ্লোয়েম সঙ্গী কোষে থাকে। আচ্ছা, এরপরে দেখো ভেসেল, ভেসে দিয়ে মনে রাখবা ভেসেল, আর ভেসেল এরপরে জাই দিয়ে মনে রাখবা জাইলেম, তাহলে ভেসেল কোষটা কোথায় থাকে, জাইলেমে। আর এখানে না দিয়ে মনে রাখবা নগ্নবীজী উদ্ভিদে এটা থাকে না, তাহলে সঙ্গী কোষ কোথায় থাকে না, ফ্লোয়েম টিস্যুতে থাকে না। আর ভেসেল কোষ কোথায় থাকে না, জাইলেম টিস্যুতে থাকে না। ক্লিয়ার তোমরা এটা? আচ্ছা, তোমাদের রেসপন্স নাই কেন? আরেকবার বলে দেন তো। আচ্ছা, আমি যেটা বলছিলাম দেখো, এই যে জাইলেম টিস্যুতে জাইলেম টিস্যুতে কি হয়, ভেসেল কোষ থাকে না, আর ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। তো এটা মনে রাখার জন্য একটা ছন্দ দিতে বলছি, যে সঙ্গী ফেলে ভেসে যায় না। অর্থাৎ এই সঙ্গী দিয়ে মনে রাখবা সঙ্গী কোষ, এই যে সঙ্গী কোষ, আর এই ফেলে দিয়ে মনে রাখবা ফ্লোয়েম, আর ভেসে দিয়ে মনে রাখবা ভেসেল, আর জাই দিয়ে মনে রাখবা জাইলেম। আর না দিয়ে না, তাহলে মানে নগ্নবীজী উদ্ভিদে জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল কোষ থাকে না, আর ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। ক্লিয়ার এবার? আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে আছে এই যে উদ্ভিদ, এই উদ্ভিদ সকলেই হবে বায়ু পরাগী। অর্থাৎ সকলেই হবে কি,
বায়ু পরাগী। বায়ু পরাগী বলতে বোঝানো হচ্ছে বাতাসের দ্বারা পরাগায়ন ঘটে, বুঝতে পারছো? আর এরপরে আছে এদের জীবনচক্রে অসম প্রকৃতির জনক্রম বিদ্যমান। এখন এই অসম প্রকৃতির জনক্রম, আচ্ছা আমরা প্রথমে জানি যে জনক্রম জিনিসটা কি। তোমরা কেউ জানো জনক্রম জিনিসটা কি? না ভাইয়া। আচ্ছা, তো এই জনক্রম জিনিসটা হলো এরকম, অর্থাৎ এদের একটা উদ্ভিদের হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দশা বারবার মানে পুনরাবৃত্তি ঘটে। অর্থাৎ কোনো জীবের যদি জীবনচক্র সম্পূর্ণ করার জন্য ডিপ্লয়েড বা স্পোরোফাইট রেণুধর, অর্থাৎ এটা তো তোমাদের বলছি, অর্থাৎ কোনো জীবের জীবনচক্র সম্পন্ন করার জন্য যদি পর্যায়ক্রমে ডিপ্লয়েড বা স্পোরোফাইট এবং হ্যাপ্লয়েড বা গ্যামিটোফাইট, অর্থাৎ গ্যামিটোফাইটের আরেক নামই বললাম হ্যাপ্লয়েড, তাহলে হ্যাপ্লয়েড বা গ্যামিটোফাইট লিঙ্গধর জনুর পর্যায়ক্রমিক আবির্ভাব ঘটে। অর্থাৎ একবার হ্যাপ্লয়েড হবে, একবার ডিপ্লয়েড হবে, একবার হ্যাপ্লয়েড একবার ডিপ্লয়েড, এভাবে যদি পুনরাবৃত্তি মানে পর্যায়ক্রমিক একটা আবর্তন করে, তো সেটাকে বলা হচ্ছে জনক্রম। এবং এই ক্ষেত্রে যদি হ্যাপ্লয়েড দশা আর ডিপ্লয়েড দশা যদি ভিন্ন প্রকৃতির হয়, অর্থাৎ হ্যাপ্লয়েড দশাটা বড় হলো, ডিপ্লয়েড দশাটা ছোটো হলো, তো এরকম যদি মানে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দশাটা যদি ভিন্ন প্রকৃতির হয়, তখন সেটাকে বলা হচ্ছে অসম প্রকৃতির জনক্রম। ক্লিয়ার তোমরা? জি ভাইয়া। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে বলা হচ্ছে কি সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। আর্কিগোনিয়া জিনিসটা কি? আর্কিগোনিয়া জিনিসটা হলো যে খুবই অনুন্নত উদ্ভিদ, যেমন শৈবাল বা এ জাতীয় অনুন্নত উদ্ভিদের ক্ষেত্রে যে স্ত্রী জননাঙ্গ থাকে তাকে বলা হয় আর্কিগোনিয়া, বুঝতে পারছো? তো এদের ক্ষেত্রে দেখা যায় সাধারণত আর্কিগোনিয়া থাকে না। যাদের আর্কিগোনিয়া থাকে না, এদের ক্ষেত্রে কিন্তু আর্কিগোনিয়া থাকে, এদের ক্ষেত্রে আর্কিগোনিয়া থাকে। আর যাদের ক্ষেত্রে আর্কিগোনিয়া থাকে না তারা হলো উন্নত প্রকৃতির হয়, বুঝতে পারছো? এরা যেহেতু নগ্নবীজি উদ্ভিদ, এরা অনুন্নত প্রকৃতির, তাহলে এক্ষেত্রে দেখা যাবে আর্কিগোনিয়া থাকবে। কিন্তু এরপরে দেখবে আবৃতবীজি উদ্ভিদ, সেটা উন্নত প্রজাতির, সেখানে কিন্তু আর্কিগোনিয়াটা থাকবে না। ক্লিয়ার? আর এরপরে একটা কথা আছে, লিফ স্কার হলো নগ্নবীজি উদ্ভিদের ভিন্নধর্মী বৈশিষ্ট্য, এটা তো তোমাদের আগে বলে দিছি। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আছে সাইকাস। একটা প্রশ্ন ছিল। আচ্ছা বলো। ভাই যে বললেন যে ওই পেঁপে গাছে যে লিপ স্কার পড়ে, তাহলে পেঁপে গাছ কি নগ্নবীজি উদ্ভিদ? আচ্ছা, পেঁপে বীজটা কি নগ্ন অবস্থায় পাওয়া যায়? ওটা তো ভিতরে, পেঁপের ভিতরে থাকে। হ্যাঁ, থাকে। ওটা হলো, আমি কথা বলি। আবৃতবীজি উদ্ভিদ। আচ্ছা, এখন একটা কথা বলি, এটা হলো নগ্নবীজি উদ্ভিদের ভিন্নধর্মী বৈশিষ্ট্য। এটা যে ভিন্নধর্মী কেন বলা হয়েছে, অর্থাৎ এই বেশিরভাগ নগ্নবীজি উদ্ভিদে এই বৈশিষ্ট্য দেখা যায়। এখন কথা হলো, ওই যে পেঁপের মধ্যে যে ফলটা আছে ওটা তো আবৃতবীজি উদ্ভিদ, আমি মানলাম, কিন্তু কথা হলো ওটা আমি তোমাদের উদাহরণটা দিয়েছি শুধুমাত্র বোঝার জন্য। মানে তোমরা কিন্তু, আমি যদি বলতাম ওটা হলো সাইকাসের ক্ষেত্রে ঘটে, এখন যদি আমি বলতাম সাইকাসের ক্ষেত্রে লিফ স্কার দেখা যায়, এখন তোমরা বলতে হ্যাঁ সাইকাসটা কি, লিফ স্কার জিনিসটা কি, আমি তো বুঝি না, বা যে সাইকাস উদ্ভিদটা দেখিনি আমরা। এ কারণে কিন্তু তোমাদের হাতের কাছে একটা উদাহরণ, পেঁপে গাছের মানে পাতা পড়ে গেলে আমি দেখছি যে ওটা মানে ওই একটা চিহ্ন থেকে যায়, তো ঠিক ওই চিহ্নটা তোমাদের বোঝানোর জন্য আমি পেঁপে গাছের উদাহরণটা দিছি, বুঝতে পারছো? জি আচ্ছা ভাই, বুঝলাম। আচ্ছা, এখন সাইকাস উদ্ভিদের ক্ষেত্রে ওটা ঘটে। এই যে পাশে একটা সাইকাস উদ্ভিদ আছে, বা তোমরা যদি সাইকাস উদ্ভিদ দেখতে চাও তাহলে গুগলে গিয়ে সার্চ দিবা, ক্লাসটা শেষ করে দেখবা অনেক সাইকাস উদ্ভিদের অনেকভাবে বিভিন্ন ডিজাইনে বিভিন্ন আঙ্গিকে ছবি তোলা আছে, সমস্যা নাই। তো আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে সাইকাস উদ্ভিদ। এখন সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য, সাইকাস যেহেতু একটা নগ্নবীজি উদ্ভিদ, তাহলে এই নগ্নবীজি উদ্ভিদের সাথে বৈশিষ্ট্যগুলো সব প্রায় সেম হবে, অর্থাৎ এরা স্পোরোফাইট হবে, এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত, যেহেতু এরকম একটা দেশি চিত্র আছে দেখো, তাহলে এদের দেহ তো মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। এরপরে হলো খাড়া পাম জাতীয় উদ্ভিদ, অর্থাৎ এরা হলো পাম জাতীয় উদ্ভিদের সাথে মিল সম্পন্ন, অর্থাৎ এ কারণে এদেরকে পাম ফান্ড বলা হয়, এটা আমরা পরবর্তীতে পড়বো, সমস্যা নেই। এরা হলো খাড়া পাম জাতীয় উদ্ভিদ, এদের বীজ উৎপন্ন হয় কিন্তু ফল উৎপন্ন হয় না, অর্থাৎ বীজ নগ্ন অবস্থায় থাকে। পাতা হলো বৃহৎ পক্ষল যৌগিক। এখন পক্ষল যৌগিক, দ্বিপক্ষল যৌগিক যেহেতু আজকে টপিকের মধ্যে আছে, ইনশাল্লাহ ওই পাতার ওইখানে পড়াই দেবো, তাহলে তোমাদের ওইখানে একবারে সব ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। পাতা হলো পক্ষল যৌগিক। আর এরপরে দেখো, এরপরে বলা হচ্ছে কাণ্ডের মাথার দিকে সর্পিল আকারে সজ্জিত থাকে, অর্থাৎ এই যে পাতাগুলোর দিকে যদি তাকাও তাহলে কাণ্ডের মাথার দিকে সর্পিল আকারে সজ্জিত থাকে। আর এর পাতায় সাসিনেট ভার্নেশন দেখা যায়। এখন সাসিনেট ভার্নেশনটা কি, অর্থাৎ যদি এই যে মুকুল অবস্থায় যে পাতাগুলো থাকে, যখন একটা পাতা নতুন গজায়
ওই মুকুল অবস্থায় যে পাতাটা থাকে ওটা কিন্তু একটা কুণ্ডুলি পাকানোর মতো থাকে। ওই যে মুকুল অবস্থায় পাতার যে কুণ্ডুলি পাকানোর মতো অবস্থা ওটাকে বলা হয় সাসিনেট ভার্নেশন, বুঝতে পারছো? আর ওই কচি পাতায় যদি কুণ্ডলী অবস্থায় থাকে তাকে বলা হয় ক্রোজিয়ার। এটা তোমরা পরবর্তীতে সহায়তায় আছে যদি তোমাদের সেটা নাই। এরপরে দেখো, এরপরে বলছে পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। আচ্ছা দেখো, এরপরে আমি যেটা বলছিলাম এদের পাতায় হলো ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। এখন ট্রান্সফিউশন টিস্যুটা জিনিসটা কি? এখন কথা হলো আমাদের যে উদ্ভিদে খাদ্য আর পানি পরিবহন করে কোনটা? জাইলেম আর ফ্লোয়েম। তোমরা 9 10-এও পড়ে আসছো। তো এই জাইলেম আর ফ্লোয়েম তো উদ্ভিদে খাদ্য পরিবহন করে, কিন্তু এরা যেহেতু নগ্নবীজি উদ্ভিদ, এদের দেহে হলো জাইলেম আর ফ্লোয়েম থাকে না। তাহলে এদের দেহে যে খাদ্যটা তৈরি হবে সেই খাদ্যটা কীভাবে পরিবহন হবে? সেই পরিবহন করার জন্য এক ধরনের টিস্যু বিদ্যমান, সেই টিস্যুর নাম হলো ট্রান্সফিউশন টিস্যু, বুঝতে পারছো? আচ্ছা, এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? না ভাইয়া। আচ্ছা, তো এর পরবর্তীতে দেখো এদের গৌণ অস্থানিক কোলারয়েড মূল বিদ্যমান, অর্থাৎ এদের মূলটা হয় গৌণ, প্রধান মূল পাওয়া যায় না, অর্থাৎ প্রধান মূল তৈরির কিছুদিন পর নষ্ট হয়ে যায়। আর এরপরে এদের হলো কোলারয়েড মূল বলা হচ্ছে কেন, এইখানে ব্যাখ্যা করা আছে, আমরা একটু পরে ওই ব্যাখ্যাটা পড়বো। এরকম কোলারয়েড মূল দেখতে হয়। আর এরপরে দেখো, এরপরে বলছে রেণুপত্রগুলো একত্রে হয়ে স্ট্রোবিলাস গঠন করে, কিন্তু স্ত্রী রেণুপত্র স্ট্রোবিলাস গঠন করে না। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, স্ত্রী রেণুপত্র স্ট্রোবিলাস গঠন করে না। অর্থাৎ তোমাদের কিন্তু আমি বলছিলাম যে পুং রেণুপত্র স্ট্রোবিলাস গঠন করে, কীরকম কোন আকৃতির স্ট্রোবিলাস গঠন করে, এটা আগেই বলে ফেলছি। এবারে দেখো এদের হেটারোস্পোরিক অর্থাৎ যৌন জনন কীভাবে হয়? মেগা আর মাইক্রোস্পোর সৃষ্টির মাধ্যমে। আর এদের হলো বাতাসের দ্বারা পরাগায়ন ঘটে, অর্থাৎ যদি নগ্নবীজি উদ্ভিদ বায়ুর মাধ্যমে পরাগায়ন ঘটে, এদের বায়ুর মাধ্যমে পরাগায়ন ঘটবে। তো এরপরে দেখো, এরপরে আরও একটা অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমাদের মেডিকেলে কয়েকবার আসছে, ভার্সিটিতে আসতে বা তোমাদের এই একাডেমিকেও আসে, সেটা হলো দেখো এই সাইকাসের শুক্রাণুটা উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ। একটু একটু করে দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে। সাইকাসের শুক্রাণুটা সর্ববৃহৎ, লাটিমের মতো, সচল, বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট। তাহলে সাইকাসের শুক্রাণুটা কেমন হবে? সর্ববৃহৎ হবে, লাটিমের মতো হবে, সচল হবে, বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট। এখন এটা কিন্তু ঘুরাই দেয়, যে দেখা গেলো লাটিমের মতো ওইখানে ঘুরাই দিতে পারে অন্য কিছু, বা সচল আছে ওইখানে নিশ্চল দিতে পারে, বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট আছে ওইখানে এক ফ্ল্যাজেলা বিশিষ্ট বানাই দিতে পারে, বিভিন্নভাবে কিন্তু এটা ঘুরাই দেওয়া যায়, মাথায় রেখো। আর এটা কোন উদ্ভিদের মধ্যে? সাইকাস উদ্ভিদের শুক্রাণু, কিন্তু মাথায় রেখো। তো এরপরে এর স্বভাব আছে, মানে কোথায় কোথায় জন্মে, পাহাড়ের ওপর বা শুষ্ক স্থানে জন্মে, এগুলো পড়ে ফেলবা, এগুলো তো তোমাদের পড়ানোর মতো কিছু না। এরপরে ভৌগোলিক বিস্তার, কোথায় কোনটা জন্মে, তোমাদের বলছিলাম যে সাইকাস পেকটিনাটা চট্টগ্রামে জন্মে, আর শেরপুরের গজানি বনাঞ্চলে এদের জন্মতে দেখা যায়। এগুলো তেমন কিছু না, তোমরা পড়ে ফেলবা, সমস্যা নাই। এখান থেকে আমি কয়েকটা জিনিস বলার মতো। তার একটা হলো সাইকাসে পত্রকের সংখ্যা হলো 50 থেকে 100টি, অর্থাৎ পত্রক বলতে বোঝানো হচ্ছে একটা পাতার মতো গঠন থাকবে, অর্থাৎ এদের পাতার যে পত্রক সংখ্যা থাকবে, এই পত্রর সংখ্যা থাকবে হলো 50 থেকে 100টা। এটা তোমাদের এই বইয়ে নাই, অন্য স্যারের বইয়ে আছে, তো তুলে নিতে পারো। আর এরপরে দেখো, এরপরে সাইকাসের পাতা পক্ষল যৌগিক, আগেই বলছি, তো এটা পরবর্তীতে আমি দেখাবো বলছি, সমস্যা নাই। আর এখানে তেমন কিছু নাই। সাইকাস উদ্ভিদের যৌগপত্র বা পর্ণপত্র ছাড়াও আরও এক ধরনের বাদামি রোমশ স্বল্পপত্র বিদ্যমান, অর্থাৎ এদের দেহে বাদামি বর্ণের রোমশ স্বল্পপত্র থাকে, অর্থাৎ এদের পাতা। আচ্ছা, এরপরে আরও একটা কথা আছে, সাইকাস উদ্ভিদ মানে পাম জাতীয় উদ্ভিদ এবং ফান পাতার সাথে সাইকাসের পাতাটা কিন্তু কিছুটা মিল সম্পন্ন বলে সাইকাসকে বলা হয় পাম ফান। তাহলে সাইকাসকে কি বলা হবে? পাম ফান্ড। এখন তোমাদের যদি বলা হয় পাম ফান্ড বলা হয় কোন উদ্ভিদকে, বলো? সাইকাস। আর সান ফান্ড বলা হয় কোন উদ্ভিদকে? সান ফান্ড বলা হয় কোন উদ্ভিদকে? তোমাদের ষষ্ঠ অধ্যায় যেহেতু নাই, যদিও ওখানে ব্রায়োফাইটা টেরিডোফাইটা ছিল, ওখানে টেরিস বলে একটা উদ্ভিদ ছিল, তাকে বলা হয় সান ফান্ড, অর্থাৎ সেটা সূর্য জন্মাতে পছন্দ করতো বলে তাকে বলা হতো সান ফান্ড। আর এই অধ্যায়ে আছে হলো পাম ফান্ড, অর্থাৎ সাইকাস উদ্ভিদটা পাম উদ্ভিদের সাথে মিল সম্পন্ন বলে একে বলা হয় পাম ফান্ড। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে বলা হচ্ছে সাইকাসের মূল নিয়ে কথাবার্তা। সাইকাসের মূল নিয়ে ক্ষেত্রে এখান থেকে খ থেকে একটা প্রশ্ন আসে যে মানে কোলারয়েড মূল বলতে কি বোঝো,
বা সাইকাসে কোলারয়েড মূল বিদ্যমান ব্যাখ্যা করো, এরকমভাবে আসে। তো এইখানে দেখো সাইকাসের একটা যে মূল থাকে, অর্থাৎ ধরে নাও এই একটা সাইকাস উদ্ভিদ, এখানে এই একটা সাইকাস উদ্ভিদ, এর এইখানে যে প্রধান মূলটা থাকে, এই প্রধান মূলটা যখন নষ্ট হয়ে যায়, অর্থাৎ কিছুকাল থাকার পরে এই প্রধান মূলটা নষ্ট হয়ে যায়, এবং এই প্রধান মূলটা যখন নষ্ট হয়ে যায় তখন এখানে একটা অস্থায়ী মূল সৃষ্টি হয়। মূল তো থাকাই লাগবে। তখন যখনই এখানে একটা অস্থায়ী মূল সৃষ্টি হয়, সেখানেই কিছু কিছু জিনিস আক্রমণ করে। তার মধ্যে একটা হলো নষ্টক আর অ্যানাবেনা। অ্যানাবেনা আর নষ্টক এই মানে অ্যানাবেনা নামক সায়ানোব্যাকটেরিয়া আর নষ্টক এই দুটো দ্বারা আক্রান্ত হয়। আক্রান্ত হলে কি ঘটে? আক্রান্ত হলে এই যে মূলটা বের হয়েছিল, এই মূলটা তখন দেখা যায় মাটির ওপরের দিকে একটু একটু করে উঠে যায়, এবং এইখানে যখনই ব্যাকটেরিয়া আক্রমণ করে তখন এই মূলেরটা দেখতে অনেকটা এরকম হয়ে যায়। অর্থাৎ এইখানে দেখো দ্যাগ্র শাখা বিশিষ্ট হয়ে যাচ্ছে, বা মূলগুলো তখন স্বাভাবিক আর থাকে না, বিকৃত আকার ধারণ করতেছে। আর এক্ষেত্রে দেখায় অনেকটা সামুদ্রিক প্রবালের মতো দেখায়, বা কোরালের মতো, তার সমুদ্রের যে প্রবাল বা কোরাল থাকে তার মতো দেখতে অনেকটা। এই কারণে এই যে সাইকাসের মূল, একে বলা হয় কোলারয়েড মূল বা রুট টিউবারকল বলা হয়। তো এর পাশাপাশি এখানে আরও একটা কথা আছে, কোলারয়েড মূলের অন্তঃগঠনে নষ্টক অবস্থান করে, এই অংশকে বলা হয় শৈবাল স্তর। কোলারয়েড মূলের মধ্য কর্টেক্সে এই অ্যানাবেনা নষ্টক অবস্থান করে বলে এই অংশকে বলা হয় শৈবাল স্তর। আচ্ছা, তো আমরা পরবর্তীতে চলে যাই। আচ্ছা, তো এরপরে দেখো জীবন্ত জীবাশ্ম। এখন জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল, এটা তোমাদের আগেই বলে ফেলছি। বর্তমানকালে কোনো জীবিত উদ্ভিদের সাথে যদি অতীতকালের কোনো জীবন্ত জীবাশ্ম উদ্ভিদের, অর্থাৎ জীবন্ত কোনো উদ্ভিদের যদি মিল সম্পন্ন হয়, তাহলে তাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। যেমন সাইকাস একটা উদাহরণ। আর একটা জীবন্ত জীবাশ্ম আমি বলছিলাম, সেটার নাম কি তোমরা আমারে বলো। সাইকাস একটা জীবন্ত জীবাশ্ম, এর পাশাপাশি আরো একটা জীবন্ত জীবাশ্মের নাম বলছিলাম, সেটার নাম কি? আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো? ভাইয়া আপনার কথা বলে ক্লিয়ার বোঝা যাইতেছে না, একটু পরে পরে আসতেছে। আচ্ছা, তাহলে হয়তো তোমার একটু হ্যাঁ, বোঝা যাইতেছে না। একটু নেট প্রবলেম দিচ্ছে, হয়তো এই কারণে হয়তো একটু পর পর যাচ্ছে। তো যখন নেট প্রবলেম দেয় তখন কথাটা একটু পরে পরে যায়। তো আমি যেটা বলছি আর কি, সাইকাসকে বলা হয় জীবান্ত জীবাশ্ম। আমি আরও একটা উদ্ভিদের নাম বলছিলাম জীবান্ত জীবাশ্ম, সেটা কি, কোন উদ্ভিদের ক্ষেত্রে বলছিলাম তোমরা কি বলতে পারবা? সানফান না? হাই রে কপাল, তুমি সানফান কোন জায়গার থেকে নিয়ে আসছো এই অধ্যায়ে? সানফান তো 6 অধ্যায়ে ছিল, তুমি 7 অধ্যায়ের মধ্যে আনছো কি করে? আমি জীবন্ত জীবাশ্ম তোমাদের একবার সংজ্ঞা বলছিলাম, লিভিং ফসিল বা জীবন্ত ফসিল না ভাইয়া, হ্যাঁ জীবন্ত ফসিল। বলো। জীবন্ত ফসিল হ্যাঁ, অবশ্যই সেটা জিঙ্গো বিলোবা। জিঙ্কো বিলোবা। হ্যাঁ, অবশ্যই সেটা জিঙ্কো বিলোবা। জিঙ্কো বিলোবা তোমাদের পড়াইছিলাম, তখন হ্যাঁ। বলছিলাম একটা জীবন্ত ফসিল। এখানে আরও একটা জীবন্ত ফসিল আছে, সেটা হলো সাইকাস। তোমাদের বলছিলাম এই অধ্যায়ে 2টা জীবন্ত ফসিল পাবা। তো এই সাইকাসকে কেন জীবন্ত ফসিল পাওয়া যায়? কারণ এর একটা প্রাচীন গোত্রের উদ্ভিদের সাথে মিল সম্পন্ন। তোমরা পড়ে ফেলবা, যে সংখ্যাটা বলছি একই জিনিস, বোঝানোর কিছু নাই। আর এখানে দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সাইকাস উদ্ভিদের সাথে ফার্নের সদস্য, অর্থাৎ সাইকাসকে বলা হয় পাম ফার্ন। তো কেন পাম ফার্ন বলা আছে? কারণ এখানে সাইকাস উদ্ভিদ ফার্নের উদ্ভিদের সাথে সাদৃশ্যপূর্ণ। তো এইখানে দেখো কিভাবে সাদৃশ্যপূর্ণ, দেখো সাইকাস উদ্ভিদের ক্ষেত্রে সাইকাস আর ফার্ন উভয়ে স্প্রোফাইট। স্প্রোফাইট অর্থাৎ এদের যে রেণুপত্র, এটা হলো পুরুষটা হলো ছোট থাকে আর স্ত্রীটা বড় থাকে, অসম রেণু পশু। আচ্ছা, আর এখানে এরপর বলা আছে দেহটা মূল কাণ্ড পাতায় বিভক্ত। সাইকাস উদ্ভিদ আর ফার্ন উদ্ভিদ, অর্থাৎ ফার্নটা তোমরা ওই যে তোমরা সানফার্ন বলছো না, টেরিস উদ্ভিদ, ওটা হলো 6 অধ্যায় ছিল। ওই ফার্ন উদ্ভিদের সাথে অনেকটা মিল সম্পন্ন। তো এরপরে দেখো, এরপরে পাতা পক্ষল যৌগিক, উভয়েরই পাতা পক্ষল যৌগিক। পাতাটা এরপরে পাতার কোটা আমরা পড়বো, সমস্যা নাই। এরপরে বলছে দেখো উভয়ের কচি পাতা কুণ্ডলীয় অবস্থায় থাকে, অর্থাৎ যেটাকে বলা হয় সাসিনেট ভার্নেশন। আর কচি পাতা থাকলে সেটাকে বলা হয় ক্রোজিয়ার। আর যদি মুকুল অবস্থায় কুণ্ডলিত অবস্থায় থাকে তাকে বলা হয় সাসিনেট ভার্নেশন। আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলছে এদের শুক্রাণুটা বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট উভয়ে। আর এদের জীবনচক্রে অসম আকৃতির জনক্রম বা হেটারোমরফিক জনক্রম বিদ্যমান। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আছে যৌন মানে জনন প্রক্রিয়া। হ্যাঁ, সাইকাসের ক্ষেত্রে 2 ধরনের জনন হয়, একটা হলো অযৌন জনন আর একটা হলো যৌন জনন।
তো এখানে যৌন জনন অযৌন জনন প্রক্রিয়া পরীক্ষা তেমন আসতে দেখা যায় না। তো এখান থেকে এমসিকিউর জন্য কয়েকটা জিনিস আসতে দেখা যায়। সেটা হলো অযৌন প্রক্রিয়াটা হয় কোথায়, মার্চ এপ্রিল মাসে। আচ্ছা, আর একটা এখান থেকে আসে, সেটা হলো এই যে স্ট্রোবিলাসটা গঠন করে কোনটা, পুংরেণুপত্র। তোমাদের যেটা বললাম পুংরেণুপত্র স্ট্রোবিলাস গঠন করে, অর্থাৎ পুং স্ট্রোবিলাস গঠন করে। আচ্ছা, আর একটা প্রশ্ন এখান থেকে আসে, পুংরেণুপত্রের সরু বর্ধিত মাথাকে বলা হয় অ্যাপোফাইসিস। অর্থাৎ তোমরা এর গঠনে দেখছিলে এরকম করে একটা মাথা ছিল, অর্থাৎ তোমাদের পরবর্তী পেজে আছে। এই যে মাথা একটা সরু বর্ধিত যে মাথাটা হয়, পুংরেণুপত্রের সরু বর্ধিত যে মাথাটা হয়, এটাকে বলা হয় হলো অ্যাপোফাইসিস। আচ্ছা, তোমাদের ক্লিয়ার? এর ভিতর কারো কোনো সমস্যা আছে? না। আচ্ছা, তো এখান থেকে আর তেমন কিছু আসে না, জননটাও প্রক্রিয়াটাও আসে না, এই কারণে আমি আর বলছি না আর কি। আচ্ছা, আর এখান থেকে আর একটা জিনিস, যে বাজারে এটাকে সর্বমণি হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ সব রোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু বাস্তবের কোনো ঔষধের গুণাগুণ নাই কিন্তু। আচ্ছা, আর একটা কথা এখান থেকে দেখো, আর্কিগোনিয়াম সৃষ্টি হওয়া, এটা হলো সাইকাসের একটা আদি বৈশিষ্ট্য। আমি বলছিলাম আর্কিগোনিয়াম তাদেরই সৃষ্টি হয় যারা হলো অনুন্নত প্রজাতির হয়। তো এক্ষেত্রে আর্কিগোনিয়াম সৃষ্টি হয় একটা অনুন্নত বৈশিষ্ট্য। এখানে আর তেমন কিছু নাই, এই 2-3টা এমসিকিউ আছে ওখানে। এরপরে দেখো, এরপরে আছে সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। এখন সাইকাস উদ্ভিদটা আমাদের অর্থনৈতিকভাবে কী কী কাজে লাগে, এই যে তোমাদের অ্যাপোফাইসিস বলছিলাম, দেখো এই সেই অ্যাপোফাইসিস কিন্তু। আচ্ছা, তো এখানে এই অর্থনৈতিক গুরুত্বটা কি, অর্থনৈতিক গুরুত্বর ক্ষেত্রে আর একটা জিনিস বলি, এখানে দেখো এই পুংরেণুপত্র আর এই মেগাস্পোরোফিল বা স্ত্রীরেণুপত্র, দুইটা দেখতে এরকম, দেখে নাও। আচ্ছা, এই অর্থনৈতিক গুরুত্বের মধ্যে প্রথমে একটা আছে দেখো, শোভাবর্ধনকারী উদ্ভিদ। অর্থাৎ সাইকাস উদ্ভিদটা একটা দৃষ্টিনন্দন উদ্ভিদ, দেখতে অনেক সুন্দর, এই কারণে এটাকে শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে বিভিন্ন বাগানে লাগানো হয়। আচ্ছা, তা এরপরে দেখো, এরপরে সাইকাস সাসিনালিস থেকে বীজ বা এরিলো মানে এরারুট বার্লি তৈরি করা হয়। সরি, এরারুট বা বার্লি প্রস্তুত করা হয়। বার্লি জিনিসটা তোমাদের একটা প্রক্রিয়া আছে, বললাম না, বা এই প্রক্রিয়াটা একটু কেমিস্ট্রিতে একটু বর্ণনা করা আছে, ওখানে দেখা যাবে না। আচ্ছা, এখানে এই এরারুট বা বার্লি প্রস্তুত করাতে ব্যবহৃত হয় সাইকাস সাসিনালিস। এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসে যে এরারুট বা বার্লি তৈরিতে কোন ধরনের সাইকাস ব্যবহার করা হয়, সেটা হলো সাইকাস সাসিনালিস। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আছে সাইকাস রেভোলিউটা। সাইকাস রেভোলিউটা কী হবে, খাদ্য হিসেবে ব্যবহৃত হবে। এখন মানে আর দিয়ে হলো রাইস মানে তো ভাত, তোমরা জানো, অর্থাৎ তোমরা ভাত খাদ্য হিসেবে খাই আমরা, তাহলে মনে রাখবা সাইকাস রেভিউলুটা খাদ্য হিসেবে ব্যবহৃত হবে। অর্থাৎ সাইকাসের ক্ষেত্রে যে যে বানানটায় দেখবে আর আসবে, মানে রাইস দিয়ে বলছিলাম খাদ্য, তো এই ক্ষেত্রে এই রেভিউলুটা তাহলে এই প্রজাতিটা হবে খাদ্য হিসেবে ব্যবহৃত হবে, মানে মনে রাখার জন্য এইভাবে মনে রাখতে পারো আর কি। আর এরপরে দেখো সাইকাস পেকটিনাটা ব্যবহৃত হয় সবজি হিসেবে। তোমরা মাথায় রাখবা, এই যে পাতা জাতীয় উদ্ভিদ, মানে পাতা জাতীয় যেসব উদ্ভিদ আছে বা শাক আছে, আমরা সেগুলো সবজি হিসেবে খাই। তো একইভাবে এখানে যে সাইকাস পেকটিনাটা, অর্থাৎ সাইকাস তো সব ক্ষেত্রে আছে, আর এই যে পেকটিনাটা প্রজাতিটার ক্ষেত্রে আমরা কীভাবে খাই, সবজি হিসেবে খাই। আচ্ছা, এখানে তোমরা বুঝতে পারলা? আচ্ছা, এখানে আরও একটা কথা আছে দেখো, এই যে সাইকাস সাসিনালিস হলো পাকস্থলীর পীড়া বা চর্মরোগের ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়া এখান থেকে হলো মদ তৈরি করা যায়। আচ্ছা, এই পর্যন্ত যতটা করালাম, এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? না ভাইয়া। আচ্ছা, তো আমাদের যেহেতু আজানের সময় হয়ে গেছে, আমরা এই